আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের বিশেষ করে কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলা হবে। আর আজকের টপিকসে আমাদের যেই টপিকস রয়েছে বা আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে সমযোজী বন্ধনের পোলারিটি। ওকে, সাধারণত আমরা বন্ধন বিভিন্ন প্রকার বন্ধন দেখি এবং বিভিন্ন জায়গায় বন্ধন দেখে থাকি। কেমিস্ট্রির ক্ষেত্রে বন্ধন যেমন আয়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এরকম বন্ধন থাকে। তবে মাঝে মধ্যে তুমি দেখতে পাবা যে রাস্তাঘাটে আনাচে কানাচে অনেক ধরনের বন্ধন কিংবা বন্ডিং পেয়ার দেখা যায়। ঠিক আছে, সো আজকে আমরা এমন কিছু বন্ধনের কথা বলবো যে বন্ধনটা সত্যিকার অর্থে ব্যতিক্রম। ওকে, হওয়ার কথা ছিল এরকম, হয়ে গেছে আরেক রকম। তো কেন এমনটা হয়? সাধারণত তোমরা আয়নিক এবং সমযোজী এই দুই ধরনের বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যেখানে নিঃস্বার্থভাবে ইলেকট্রন ছাড়া এবং ইলেকট্রন গ্রহণ করা হয়ে থাকে সেটাকে আয়নিক বন্ধন বলে। এবং দেখা গেছে সেখানে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান সৃষ্টি হয়, তাই না? এটা আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে শিখে এসেছি। আর সমযোজীর ক্ষেত্রে কিরকম শিখেছিলাম, যে যে বন্ধনের ক্ষেত্রে নিঃস্বার্থভাবে ইলেকট্রন ছাড়া হবে না, দুইজন একই ইলেকট্রনের দাবিদার মাঝপথে রেখে দুইজনই ভাগাভাগি করে। তো এই ধরনের বন্ধনগুলোকে সাধারণত সমযোজী বন্ধন বলা হয়ে থাকে। যখন তিনটা জিনিস হয় তখনই কিন্তু ঝামেলাটা বাঁধে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে সমযোজী বন্ধনের সাধারণত আমরা জানি সমযোজী বন্ধনগুলো আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করবে না। তাদের মধ্যে দেখা গেছে ধনাত্মক আধান ঋণাত্মক আধান সৃষ্টি হবে না, এরকমটাই আমরা জানতাম। কিন্তু প্রকৃত অর্থে এমনও কিছু সমযোজী যৌগ আছে যাদের মধ্যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, ধনাত্মক আধান ঋণাত্মক আধান সৃষ্টি হয়, এবং কেন হয় সেই বিষয়টা জানতে পারবা। আর এই টপিকসটার নাম হচ্ছে পোলারিটি। ওকে, সাধারণত তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে দুইটা উপাদান, আগে বুঝে আমরা কি পড়াচ্ছি আজকে। ঠিক আছে, তোমার কাছে দুইটা উপাদান, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে পানি। ওকে, তো ধরে নিলাম দুইটাই সমযোজী যৌগ। তো এখন তুমি যদি তোমার কাছে যদি এক বালতি পানি থাকে, ঠিক আছে, বলো তো এই পানির মধ্যে এক গ্লাস পানি যদি ছেড়ে দাও মিশবে কি মিশবে না? অবভিয়াসলি মিশবে, তাই না? অথচ দুইটাই কিন্তু সমযোজী যৌগ ছিল। আবার যদি তেল ছেড়ে দাও মিশবে না, তার মানে তেল পানিতে ভেসে থাকবে। সো এখন কথা হচ্ছে যে একটা যৌগ মিশে যাচ্ছে আরেকটা যৌগ মিশতেছে না সমযোজী হওয়া সত্ত্বেও। কিন্তু কেন এমনটা হয়? ঠিক আছে, কিছু যৌগ মিশে যায় আবার কিছু যৌগ মিশে না। সো এই জিনিসটাই আজকে আমরা জানবো। আর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে সবার শেষে তোমাদের। দেখো, আমরা তড়িৎ ঋণাত্মকতার কিছু বিজ্ঞানী পাউলিং সর্বপ্রথম এই স্কেল অনুসারে একটা মানে স্কেল তৈরি করেছে যেখানে বিভিন্ন মৌলের কিছু তড়িৎ ঋণাত্মকতার মান দিয়েছেন। ঠিক আছে, এই তড়িৎ ঋণাত্মকতার যে চার্ট আমি লিখে দিয়েছি এটা অবশ্যই মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের অনেক বুঝতে ইজি হবে। যেমন ফ্লোরিনের 4 তড়িৎ ঋণাত্মকতার মান, অক্সিজেনের 3.5, ক্লোরিনের 3, নাইট্রোজেনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5, কার্বনের 2.5 এবং হাইড্রোজেনের 2.1। ওকে, আচ্ছা, আমরা একটা যৌগ দিয়ে কল্পনা করব যে এই যৌগটা সমযোজী। ঠিক আছে, কেন সমযোজী সেটাকে জানবো এবং সমযোজী হওয়ার পর দেখব যে এর মধ্যে কি পোলারিটি সৃষ্টি হবে কি হবে না। ঠিক আছে, যেমন তুমি ধরো আমরা ফার্স্ট যেটা আমাদের চিরাচরিত অভ্যাস পানি, সেটা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, যেমন পানির সংকেত আমরা জানি H2O, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যখন ইলেকট্রন শেয়ার করে। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি যে কিভাবে তারা ইলেকট্রন শেয়ার করে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে। আচ্ছা, তুমি জানো যে একটা অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন তুমি দেখতে পাবা, আচ্ছা এটা আমরা ইলেকট্রন বিন্যাস করে বোঝাবো, একটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যখন তুমি এটার ইলেকট্রন বিন্যাস করবা তখন এরকম আসে 1s2 2s2 2p। দেখো এখানে কিন্তু 2 2 4 হয়ে গিয়েছে, তাই না? তারপর আমরা এখানে অরবিটালে ভাগ করে দিব 2px 2py এবং 2pz। ঠিক আছে, তিনটে সাব অরবিটালে ভাগ হবে। 8টা ইলেকট্রনের মধ্যে দুইটা 2 2 4 চলে গেছে। দেখো 5 6 7 8 অযুগ্ম অবস্থায় থাকতে যাবে। দেখো এখানে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে মানে 2px 2py1 এবং 2pz1, যেহেতু দুইটা বিজোড় ইলেকট্রন আছে সো সে দুইটা বন্ধন তৈরি করতে পারবে। ঠিক আছে, আবার তুমি দেখো যে আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে তুমি দেখতে পাবা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। সো এটা ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s1। তার মানে এখানে শুধুমাত্র একটা অরবিটালই আছে যেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সে একটা বন্ধন তৈরি করতে পারবে। সো এখানে তুমি দেখো যে দুইটা সাব অরবিটালের সাথে একটা হাইড্রোজেনের অরবিটাল ফার্স্ট এটার সাথে যুক্ত হয়, আবার আরেকটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়, দুইটা হাইড্রোজেন যুক্ত হবে এবং কি তৈরি করবে? পানি তৈরি করবে। এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন। দেখো দুই সিঙ্গেল ইলেকট্রন একসাথে মিলে একটা বন্ড তৈরি করবে। ঠিক আছে, আবার ধরো আরেকটা এই s অরবিটাল হাইড্রোজেনের এখানে 2pz অরবিটালের সাথে দেখো এখানে একটা সিঙ্গেল এখানে একটা সিঙ্গেল। সো দুই সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করে নিজেদের মাঝে বন্ধন তৈরি করবে। তখন তারা দেখো একটা অক্সিজেনের সাথে দুইটা এরকম হাইড্রোজেন যুক্ত থাকবে।
তোমরা হায়ার লেভেলে জানতে পারবা যে এদের বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে 104.5 ডিগ্রি হয়। কেন হয়? কারণ এখানে মোটামুটি দুই জোড়া, দেখো 2s2 এবং হচ্ছে 2px2, ঠিক আছে? এখানে দুই জোড়া, এগুলোকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, আর যারা বন্ধন তৈরি করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এখানে মোটামুটি হচ্ছে তোমার দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেগুলোকে আমরা লিগ্যান্ড বলে থাকি বা লন পেয়ার বলে থাকি। এই দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে এদের বন্ধন কোণ কমে যায়। হাউএভার, এখন তুমি দেখো যে এদের মধ্যে কিন্তু একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে, একটা অক্সিজেনের ইলেকট্রন আছে, আবার আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে, আরেকটা অক্সিজেনের ইলেকট্রন আছে। তার মানে এই দুইটা ইলেকট্রন তারা শেয়ার করে নিজেদের মাঝে বন্ধন তৈরি করে। আমাদের এই দুইটা ইলেকট্রন দিয়ে কাজ করতে হবে এখন, ঠিক আছে? দেখো এই দুইটা হচ্ছে বন্ধন জোড়, যারা বন্ধন তৈরি করবে, আর এই দুইটাকে বলা হয় মুক্ত জোড়, যারা মুক্ত অবস্থায় থাকবে, কোনো বন্ধন তৈরি করবে না, বিশেষ করে সন্নিবেশ সমযোজী বন্ধন তারা তৈরি করে থাকে। তো এখন এই যে দুই জোড়া মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে, এদের মাঝে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখব। তাহলে এই একটা অক্সিজেন এবং হচ্ছে একটা হাইড্রোজেন, এদের মধ্যবর্তী তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিজ্ঞানী পাউলিং এর স্কেল অনুসারে যদি সেটা 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তখন তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়। যেমন আমরা যখন আমরা এটা করে দেখি, তাহলে ক্লিয়ার হবা যে অক্সিজেনের আমরা মান বসাই, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, ঠিক আছে? আচ্ছা 3.5। তারপর তুমি দেখো আমাদের সাথে কি আছে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এখন তুমি এটাকে মাইনাস করবা, তড়িৎ ঋণাত্মকতা যেহেতু আমাকে বের করতে হবে, আমরা এটা মাইনাস করে দেখব। তাহলে এখানে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটাকে খুঁজে বের করব। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, 2.1। তাহলে আমরা যদি এখানে মাইনাস করি তাহলে কত থাকবে তোমার হচ্ছে 4 পয়েন্ট, এখানে 3.5 হবে 4.1, ঠিক আছে? অর্থাৎ 1.4 থাকে। দেখো স্কেলটা আমি আবার বলে দিচ্ছি, আদর্শের যে মানটা হবে স্কেল অনুসারে আদর্শ মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে 0.5 থেকে 1.9 পর্যন্ত। যদি এই পর্যন্ত হয় তাহলে এটার মধ্যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। দেখো 1.4 কিন্তু অলরেডি এই স্কেলের মধ্যে আছে, সো আমরা বলতে পারবো যে এখানে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তাদের মাঝে আছে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিজেন এবং হচ্ছে হাইড্রোজেন, এদের মাঝে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। সো যখন একটা অক্সিজেন এর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকবে, এখন কে তড়িৎ ঋণাত্মক আর কে তড়িৎ ধনাত্মক হবে, ঠিক আছে? দেখো এই দুইটি স্কেলের মধ্যে বা দুইটা পরমাণুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে আংশিক ঋণাত্মক। তাহলে হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান আছে বেশি, এর জন্য এটাকে আমরা ডেল্টা মাইনাস দিয়ে চিহ্নিতকরণ করব, ঠিক আছে? আর অন্যদিকে তুমি দেখো হাইড্রোজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান কম, সেজন্য সে হবে ডেল্টা প্লাস। কারণ যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার দিকে এই বন্ধন জোড় ইলেকট্রনটা বেশি ঝুঁকে থাকে, তার কারণে দেখা গেছে যে এদের মধ্যে তোমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার চাহিদাটা বেশি থাকবে, বা বেশি থাকার কারণে ওর দিকে বেশি ঝুঁকবে, সে হবে আংশিক ঋণাত্মক। আর তারা হবে কি, যার কম থাকবে সে হবে আংশিক ধনাত্মক। এবার আমরা কয়েকটা টেস্ট করে দেখি। আচ্ছা এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক তখনই দেওয়া হবে যদি সেটা সমযোজী বন্ধনের মধ্যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়। আর যদি সেটা আয়নিক বন্ধন হয়, যেমন লাইক HCl, সোডিয়াম ক্লোরাইড NaCl, এটাকে আমরা ডিরেক্ট ভেঙে এরকম করে লিখতাম Na+ প্লাস Cl মাইনাস। কারণ এখানে কিন্তু ডিরেক্টলি তোমার কি তৈরি হচ্ছে, যে একজন ইলেকট্রন ছাড়তেছে আর একজন ইলেকট্রন গ্রহণ করতেছে। সো একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। সো এই জায়গার মধ্যে কিন্তু ক্যাটায়ন কিংবা অ্যানায়ন সৃষ্টি হবে না। কারণ কেন? কারণ এগুলাকে আমরা আংশিক ধনাত্মক, যেহেতু সমযোজী যৌগ, এই জন্য এগুলোকে আমরা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জে পরিণত করব। এখন কি অ্যাডভান্টেজ আছে যে এগুলাকে ধনাত্মক এবং ঋণাত্মক করব? রিজনটা হচ্ছে যদি তারা পোলারিটি হয়, ঠিক আছে, বা তাদের মাঝে যদি এরকম ধনাত্মকতার বা ঋণাত্মকতার চার্জ সৃষ্টি হয়, তখন তারা সাধারণত একটা সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? আমরা আরো কয়েকটা টেস্ট করে দেখতে পারি। যেমন তুমি ধরো মিথেন CH4, আচ্ছা এইটা কি সমযোজী যৌগ? হ্যাঁ আমরা জানি CH4 একটা সমযোজী যৌগ, কারণ একটা কার্বন পরমাণুর সাথে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এই সমযোজী বন্ধনটা তৈরি করে। তোমরা এরকম ইলেকট্রন বিন্যাস করলেই দেখতে পাওয়া। সো একটা কার্বনের সাথে যখন এরকম 4টা, ঠিক আছে, হাইড্রোজেন এসে যুক্ত হবে লাইক দিস, 4টা যখন হাইড্রোজেন এসে যুক্ত হবে, তখন এদের মধ্যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখতে হবে, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত থেকে কতর মধ্যে থাকলে এই তোমার আদর্শ যে মানটার মধ্যে যদি পড়ে, তাহলে তারা তড়িৎ ধনাত্মক এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মক চার্জ তাদের মাঝে সৃষ্টি হবে। সো এখন আমরা একটু হিসাব করে দেখি। যেমন তুমি দেখো এখানে স্কেল অনুসারে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি 2.5, ঠিক আছে? দেখো এখানে বাম ইতে দেওয়া আছে 2.5, আর এখানে হাইড্রোজেন যেটা, সেটা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এখন তুমি যদি তাদের মধ্যে পার্থক্য করো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করো, তাহলে 2.5 - 2.1,
তাহলে বিয়োগ করলে কত হয় 0.4 আসে। দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু পড়ে নাই, ঠিক আছে, CH4। সো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে তোমার যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে নাই, তার মানে সমযোজী যৌগ হওয়া শর্তটি সেই কি না, পোলারিটি না, তাদের মধ্যে পোলার আয়ন সৃষ্টি হবে না, সরি পোলারিটি ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে না। আর সেখানে আরেকটা দুটো শব্দ আমরা ইন্ডিকেট করে দিচ্ছি, একটা হচ্ছে পোলার আয়ন আর একটা হচ্ছে পোলারিটি। দুইটা জিনিস কিন্তু একই জিনিস না। পোলারিটি হচ্ছে যাদের মাঝে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে, আর পোলার আয়ন হচ্ছে যখন তড়িৎ ঋণাত্মক, ধরো দুইটা আধান আছে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, ধনাত্মক বা ক্যাটায়ন আধানের প্রভাবে যখন ঋণাত্মক আধান বা অ্যানায়নের যে বিকৃতিটা হয়ে থাকে তাকে বলা হয়েছে পোলার আয়ন। আর পোলারিটি হচ্ছে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যাদের মাঝে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, তখনই তাকে কি বলা হয়ে থাকবে, তড়িৎ ডাইপোল মোমেন্ট অথবা পোলারিটি বলা হয়ে থাকবে, ঠিক আছে। তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমাদের এখন যে কাজটা বা SW সেটা হচ্ছে যে বিভিন্ন সমযোজী যৌগগুলা থেকে এই মান দেখে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আদর্শ মানের ভিতরে কিনা। যদি আদর্শ মানের ভিতরে থাকে তাহলে অবভিয়াসলি সে পোলারিটি হবে, আর যদি আদর্শ মানের নিচে অথবা বাইরে থাকে তার মধ্যে পোলার বা পোলারিটি সৃষ্টি হবে না। তো এই ছিল আজকের টপিক, যেখানে আমরা আলোচনা করেছি শুধুমাত্র পোলারিটি নিয়ে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টুকটাক বিষয় নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের জন্য সমস্যা হয় এবং যে সমস্যার সমাধানে রয়েছে টেকনিক ইজি এডুকেশন। ভালো থাকো আগামী ক্লাস পর্যন্ত, শুভকামনা তোমাদেরই জন্য।